নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে শহীদ দ্বীপের একটা গ্রাম ভরতপুরের কিছু চাষবাস, আর সঙ্গে রয়েছে পূর্ব বাংলা থেকে আসা শহীদ দ্বীপে কীভাবে সেটেলমেন্ট তার কিছু গল্প। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। শহীদ দ্বীপের ভরতপুর গ্রামটা আমার জন্ম থেকে বড় হওয়া এই গ্রামে। ভরতপুর গ্রামটা খুবই সুন্দর। মেন রাস্তার ডান সাইড থেকে সবার বাড়িঘর রয়েছে, আর বাঁ সাইডে সেটেলমেন্টের সময় 15 বিঘা জমি যার যার বাড়ির সামনে। আর যখন চাষবাস করা হয় তখন রাস্তা থেকে দেখতে খুবই সুন্দর লাগে। এখন যেমন সবজির চাষটা করা হচ্ছে, রাস্তা থেকে সব মাঠের মধ্যে নানান ধরনের সবজি দেখতে খুব সুন্দর। যখন ধানের চাষ করা হয় তখনও দেখতে অন্যরকম সুন্দর। মানে এই গ্রামটায় আসলে সবার মনটা ভরে যায়, আর যেদিকে তাকাবে সবুজে ঘেরা মাঠ। আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা কাকিমাদের ক্ষেতে। কাকিমাদের ক্ষেতে যাওয়ার জন্য মেন রাস্তা থেকে একটা ফুটপাত, আর এখান থেকেই যেতে হয়। ফুটপাতের দুধার থেকে দেখো কলা গাছ, সুপারি গাছ আর নারকেল গাছ, সবুজ আর সবুজ। এই ভিডিওটা বেশ পুরনো, জানুয়ারি মাসের ভিডিও, আর তখন চাষবাসটা কেবল আরম্ভ হয়েছিল। বর্তমানে এই সব ক্ষেতের শাকসবজি সব পোর্টব্লেয়ারে বিক্রি হচ্ছে। আজ থেকে প্রায় 15-16 বছর আগে সবার বাড়িতে হালের গরু থাকতো। এখন আর কারো বাড়িতে হালের গরু পাওয়া যায় না। সবার বাড়িতে নিজস্ব হ্যান্ড ট্রাক্টর রাখা রয়েছে চাষবাস করার জন্য, আর এই হ্যান্ড ট্রাক্টরের মাধ্যমেই সমস্ত চাষবাস করা হয়। রাস্তার বাঁ সাইডের জমিটা অন্য মালিকের, আর রাস্তার ডান সাইডের জমিটা এই কাকিমাদের। হ্যাঁ, মা বিচি কি ভিজাই দেয় না, এমনি শুকনো দিয়ে দিয়েছেন? হ্যাঁ, তা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। চম্পা আসেনি? হয় হয় হয়। হ্যাঁ, কে? হ্যাঁ 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 হয়। হ্যাঁ হ্যাঁ, তাই? কে? বড় মেয়ের ছেলে কে, নাম বলেন তো? সুমিত। হ্যাঁ সুমিত আমার স্টুডেন্ট তো। লাগবে না? নিজে একাই করেন? আর ট্রাক্টর নিজেরই? ট্রাক্টর নিজের হইলে সুবিধা, নাহলে অত টাকা ট্রাক্টর দিয়ে ওর। হ্যাঁ, অভাব ছিল না। কি করবেন, দুঃখ করে আর দুঃখ করেন না। যার যে জায়গা যেই পর্যন্ত আন কি বলবো, আমরা তো আর কিছু বলতে পারি না। সেই সবকে খালি জমিটা আপনার, আর ধান করলে হ্যাঁ আদা ওরা নেয়, আর আদা মারা যায়।
হয়েছে? এই কাকিমার একমাত্র পুত্র সন্তান ছিলেন যে দাদা কিছুদিন আগে অনেক কঠিন রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। দাদারও 2 সন্তান রেখে গেছেন, 2টো মেয়ে। দাদা খুব অল্প বয়সে পরলোক গমন করেছেন, আর দাদা সব কিছু করে রেখে গেছেন, যেমন গাড়ি বাড়ি, অর্থ, কোনো অভাব নেই। কাকিমাদের 15 বিঘা জমি পুরোটাই ভাগে দেওয়া, কিন্তু কাকিমা নিজেকে ব্যস্ত রাখার জন্য অল্প স্বল্প খেতে চাষবাস করেন আর সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে। কাকিমারা অল্প স্বল্প চাষবাস করেন, তার মধ্যে পুঁই শাকের চাষটা করেছেন আর ধনের চাষটা। হ্যাঁ, ভালো বড় এরিয়া না? তা পড়লে যান না? তা পড়লে গেলে যাই আসবেন কিন্তু ঘর দিয়ে, গোল ঘরে কোয়ার্টারে আছি। হ্যাঁ, না একটু কাজে কর্মে আসেন না, এই জন্য শরীরটা ভালো রয়েছে না? ওই সেও চম্পা কলো কাকিমা তুমি আর অত কাজ করো, ওরা দেখছে ছোটবেলায় যে আমি কোনোদিন বসে খাই নাই যাবো। না, এই জন্য তো শরীরটা ভালো আছে, নাহলে এখন দেন ফট করে সুগার প্রেশার ওইসব ধরে যায়। মিষ্টির দোকান, হ্যাঁ, ওই কৃষ্ণ মন্দিরের ভিতরে যাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ, ওই পাশে পাশে ওই যে একটা মেজো মেয়ে। ও হো হো, আজকে সকালে পরোটা খেলাম তো। একশো পটবিলার ওরা এই মেজো মেয়ে পুরো খাটি, কেন মিষ্টির দোকান, রেশন দোকান, আর এদিকে হোটেল চালাচ্ছে, ফলপুতির বউ রেশন দোকান চালাচ্ছে, ওরা নিজেরই মিষ্টির দোকান। ঘরে 4 জন মানুষ কেউ ফেরি নেই, খাটনি দ্বারা দোকান টোকানে সব পুরো খাচ্ছি। বাড়ি আবার বাড়ি কোন জায়গায়? ওই জায়গায় ওই বটতলার এই পাশে যে পাকা একটা বিল্ডিং, ওই যে জয়ন্তী লজ, ওই যে ওগে হোটেল, আর সামনে ওই হোটেলের পিছনেই ওগে থাকার ঘর। আর তাছাড়া বড় দোতলা আরেকটা নতুন করে উঠেছে, কমপ্লিট হয়ে গেছে, মানে খালি টাইলসটা বসাতে বাকি আছে, জানলা গ্রিল টিরিল এইসব বসাতে বাকি আছে। কাকিমাকে আদি বাড়ি কোন জায়গা ছিল? আমার বাবার আদি বাড়ি বাংলাদেশে। বাংলাদেশ তো এখন পূর্ব বাংলায় না? পূর্ব বাংলায় সাবিলে, খুললে, বারাইজাতি, বেগমরা। আর তোমার কাকুজি বাড়ি ছিল জয়দি, গুনাপাড়া, ওড়াকান্দির ধারে। ওড়াকান্দি তো আমাদের ঠাকুর বাড়ির নাম। ওই আশেপাশে কোথায় ছিল। এখন কলকাতায় কাকিমার জান নাই না ওইদিকে? বাংলাদেশে আমি একবার গেছি, বাংলাদেশ হওয়ার পরে। বাংলাদেশ হওয়ার পরে একবার গেছি, তারপরে। আর এই জায়গা তো সেটেলমেন্ট আইছেন না?
সেটেলমেন্ট আমি আছি না, আমরা পরে এসেছি। তাই? ওই যে 1 নম্বর যে শিশেলটা দেখছেন না, হ্যাঁ 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 ওইটা আমার বাবার জায়গা। শিশেল এটা ওইটা আমার বাবার বিক্রি করে দিচ্ছে। তাই? ও তো এইটা কোন জায়গা? এটা তো তোমার ওই কাকুর মানে ইসের জায়গা না? সেটেলমেন্টের জায়গা। হ্যাঁ 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 ওই যেরকম তোমার শ্বশুরি হ্যাঁ 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 হ্যাঁ। সেটেলমেন্টের যে জায়গাটা, ওইটা। আমাদের শহীদ দ্বীপের 90% লোকেরাই বাঙালি, আর এনারা সবাই পূর্ব বাংলার থেকেই আগত। বর্তমানে পূর্ব বাংলা থেকে আগত কিছু বাঙালিরা যারা পাসপোর্ট তৈরি করে বাংলাদেশে আসা যাওয়া করছেন। আন্দামানের সব কিছু থাকা সত্ত্বেও বাংলাদেশের যে একটা মাটির টান, জন্মস্থানের যে একটা টান, সেটা এখনো পর্যন্ত কেউ ভুলতে পারেনি। সবার মনটা টানে এখনো বাংলাদেশে। প্রতি বছর বহু বাঙালিরা আন্দামান থেকে বেড়াতে যায় বাংলাদেশে, আর ওখানে গিয়ে নিজেদের ভিটাবাড়ি খোঁজে এবং ওখানে সবার সঙ্গে দেখা করে কিছুদিন সময় কাটিয়ে আবার চলে আসে আন্দামানে। তোমরা আমার ব্লগে অনেকে কমেন্ট করেছো যে আমাদের গ্রামগুলো সব পশ্চিম বাংলা নয়তো বাংলাদেশের মতো। কেন হবে না বলো? একই জায়গার মানুষ, শুধু কি জায়গাগুলো আলাদা, কিন্তু মানুষগুলো তো সেই একই মনের, একই জায়গার। বাঙালিরা যেখানেই থাকবে দেখবে চাষবাস সব কিছুই খুব সুন্দরভাবে করে। আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি পশ্চিমবাংলার থেকে অনেক পরিবার আমাদের আন্দামানে এসেছেন, চাষবাস করেছেন, আর যাদের ভালো লেগেছে তারা সারা জীবনের মতন এইখানেই জমি জায়গা কিনে এইখানেই থেকে গেছেন। ওনাদের কাছ থেকে অনেক চাষবাসের নতুন নতুন টেকনিকগুলো আমরা দেখেছি। দিদি এগুলো কি আপনাকে? এই যে টমেটো গাছগুলো দেখতে পাচ্ছ, না এগুলো ভালো হবে না। টমেটোগুলো সব পোর্টব্লেয়ারে আসছে। মানে এখন যদি শহীদ দ্বীপে যাওয়া হয় তাহলে গাছ ভর্তি টমেটো, আর এক একটা ক্ষেত থেকে প্রায় 15-16 টুকরি টমেটো, মানে লাল হয়ে আছে। আমরা ফোনে শুনি, কিন্তু এখন আর গিয়ে ভিডিও শ্যুট করা সম্ভব না, কারণ এখন ইলেকশনের সময় সবাই ব্যস্ত। এখন শহীদ দ্বীপের গ্রামগুলোতে গেলে শুধু দেখতে পারবে ক্ষেত ভরা সবজি, বেগুন, ঝিঙা, উচ্ছে, লাউ, কুমড়ো, টমেটো। যে কাকিমাকে তোমরা খেতে দেখলে সেই কাকিমাদের এটা বাড়ি। এখন চলে আসলো যে মামার আমবাগানটা দেখিয়েছিলাম, সেই মামাদের বাড়িতে মামার সঙ্গে এবং একটা দাদার সঙ্গে কথা। রিটায়ারমেন্ট হয়ে গেছে। আমার অন্যান্য বন্ধু বান্ধব যারা কলিগসরা বলে তো সময় কাটে কি করে, আমি বলি আমি তো সময় পাই না, কেননা বাড়িতে রিটায়ারমেন্ট কিসে নিয়েছিলেন জানি?
এগ্রিকালচারে এডিতে না ইন্সপেক্টর পরে ইন্সপেক্টর গেছিলাম। তা বাড়িতেই কাজকর্ম করে সময় আমার আরও মানে হাতে থাকে না, আর মানে টাইম পাস হচ্ছে খুব ভালো। চাষবাসও করি, টিপে টিপে লাগিয়েছি, ভালো। আবার একটু চাষ হয়, জমি চাষ সবজি কিছু লাগাবো, সামান্য কিছু, সময় কেটে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। মন্দির টন্দিরে জন্ম করি, খুব মনে শান্তি যাচ্ছে। আমার তো এদিকে রাধা গোবিন্দ রেখেছে ভালো, কোনো অসুবিধা নেই। আর সবই আপনার আদি বাড়িটির কোথায় ছিল মনে আছে? আদি বাড়ি তো আমার জন্মস্থান তো নদিয়া জেলায়, বাবা মার মুখে শোনা বাংলাদেশে আমাদের ফরিদপুর জেলায় বাড়ি ছিল। একই জায়গায় নাকি? একই জায়গায় গ্রাম, মাতুল বংশ ছিল পদ্মবিলা। তো কখনো ওইদিকে যাননি? যাইনি, যাওয়ার একান্ত ইচ্ছা আছে, সেই ভিটা একটু পা দিতে ইচ্ছে করে, কিন্তু দেখি কবে। প্লাস আবার ওদিকে ওড়াকান্দি ধামও আছে, আমাদের বাড়ির কাছে নাকি ওড়াকান্দি ধাম ছিল, বাবা ওখানে অনেকবার গিয়েছে, তা যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, ঠাকুরনগর না, ওড়াকান্দি, ওড়াকান্দিতে ঠাকুরনগর তো ওই পরে ব্রাঞ্চ, ওখান থেকে ওই পারিবারিক সেপারেট হয়েছে না, সেটা আর কি ঠাকুরনগরে, ওয়েস্ট বেঙ্গলে, ওখানে গিয়েছি। তো ইচ্ছা আছে আন্তরিক, কবে পুরো হয়। তা এখন রিটায়ারমেন্ট হয়েছে কত বছর হয়েছে? 2020 নভেম্বরে হয়েছে। 2020 4 বছর হয়ে গেল দেখতে দেখতে। হ্যাঁ, মেঘে মেঘে বেলা কম হয়নি। কোথাও ঘুরতে টুরতে যান না? ঘুরতে রিটায়ারমেন্টের পরে যাইনি, রিটায়ারমেন্টের আগে ঘুরে আসলে এখানে কি হয় জানো, আমাদের এই প্রায় যাই, মানে করোনার জন্য না সবার একটা মেন্টালিটি আর ফিজিক্যালি ডিস্টার্ব হয়ে যেতাম। লাস্ট যাওয়া ওই কোভিডের মাঝে আবার একটা কি একটা ভেরিয়েশন বেরোলো, ওই জন্য একটু দম খেয়ে গেলাম। তা 2022-এ গিয়েছিলাম, কোয়েম্বাটুর গিয়েছিলাম ওই ছেলের রেজাল্ট আনতে, ছেলেকে নিয়ে। কলেজে একটু প্রবলেম ছিল, তারপরে ওখান থেকে বললো দুর্গা পুজোটা ছুটি পড়তা 15 দিন বাদ নেওয়া। তা আমরা ওই মাদুরাই, কন্যাকুমারী, তারপরে রামেশ্বরম সব ঘুরতে গেছিলাম। দক্ষিণ ভারতে না? হ্যাঁ, আমি আর ছেলে গেছিলাম আর কি। তারপরে আর কোথাও বেরোনো হয়নি। এবার আমারও তো মালয়েশিয়া ট্যুরের প্রোগ্রামে ফরেনারদের সাথে যাওয়ার কথা ছিল না, তো এইসবের ঋষিয়ে তারপরে ভয় লেগে গেল যে করোনা মরোনা, আর বয়সও বাইচান্স কিছু হয়ে গেলে তারপরে এই জন্য যাওয়া হয়। হ্যাঁ, তাই এই আগামী বছর ইচ্ছা আছে আর কি, একটু বাইরে মালয়েশিয়া যাওয়ার ইচ্ছা আছে। আমার রামনগরে বাস করে, ও এগ্রিকালচারে রিটায়ারমেন্ট হয়েছে, ও মাসখানেক আগে বাংলাদেশ থেকে ঘুরে আসলো। ওনাদের আদি বাড়ি ওইখানে ছিল। হ্যাঁ, এখানে তো এখানকার যারা সেটেলমেন্ট সবই ওখানে, সবারই। হ্যাঁ, এই আমাদের এই ভরতপুরে ম্যাক্সিমাম হচ্ছে সব ফরিদপুর ডিস্ট্রিক্টে, প্রায় ফরিদপুর ডিস্ট্রিক্টে আমাদের, তারপরে এদের, তারপরে জন্টু যত আছে না সব ফরিদপুর। তো তখন আপনারা কি সেটেলমেন্ট কি সব একসঙ্গে হয়েছিল এখানে? আমাদের হচ্ছে 1967 আর 69 একবার। তা নীলে প্রথম ফার্স্ট সেটেলমেন্ট কখন হয়? 67 আমাদেরই না? 67 ফার্স্ট, আপনাদেরই ফার্স্ট। তো ওই সময় একসঙ্গে কতজন আসছিলেন? ওদের দুই গ্রুপ আছে, প্রথম হচ্ছে 50 না 48 এরকম করে একটা ফ্যামিলি। হ্যাঁ হ্যাঁ, টোটাল 100 না? হ্যাঁ, তো ওই আদা করে আসছিল। তো মোটামুটি এইখানে মামা, এইখানে বাঙালি লোক সংখ্যা কেমন আছে? এখানে 98% বাঙালি। হ্যাঁ, 98। হ্যাঁ, এখানে 76 আছে ফার্স্ট বেস, হ্যাঁ, ফার্স্ট সেটেলমেন্ট। হ্যাঁ, সেকেন্ড গ্রুপ আছে 69-এ, হ্যাঁ, আর থার্ড গ্রুপ আছে তোমার আছে 71-এ। হ্যাঁ। তার মানে সব ওই বাংলাদেশের সঙ্গে সব যোগাযোগ আছে এখনো? আছে, মানে যারা আত্মীয় স্বজন। তখনকার যুগে তো ধরো ওই চিঠিপত্র লেনদেন ছিল, তখন তো ফোন টোন ছিল না। আজকাল যেরকম ফোনে তো ওটাই করে। এখন যেরকম আমাদের ওখানে যে আমাদের যারা রিলেটিভ, তারা কিছু আছে ওয়েস্ট বেঙ্গলে থাকে, কোথাও বাংলাদেশে থাকে, মাঝে চিঠিপত্র আদান প্রদান হতো, এখন আর হয় না। আমি খবর পেলাম আমাদের সেই বাড়িতে, আদি বাড়িতে, আমার জ্যাঠামশার এক ছেলে, উনি থাকে, ওর নাম বাদল বিশ্বাস, বাংলাদেশ গভর্নমেন্টের টিচার। তা ওর নাম্বারটা আমি পাইনি, রবিকে তাই বলেছিলাম যে রবি তুই ফরিদপুরে গেলি তো? ও ফরিদপুরে গিয়েছিল। আমি বড় জেলা তো, তুই দেখিস দেবগ্রাম আমাদের গ্রাম, ওর আশেপাশে যদি খোঁজ পাস
হ্যাঁ, তাও বলে সম্ভব না ওটা আর কি, এখন নতুন জেনারেশন মানে বোঝা যায় না এখান থেকে যেরকম আমরা চিন্তা করি, মানে ওইখানে গেলে সেই জিনিসটা কল্পনা করা যায় না আর কি। জেনারেশন চেঞ্জ হয়ে গেছে না? নদীয়া জেলায় যারা আছে আত্মীয়, ওরা বলেছে কাকু তুমি যাও, বাদল আছে বাড়িতে, বাদল বিশ্বাস আমাদের সেই বাড়ির জমিতে আছে আর কি। আমাদের এইখানে কিভাবে মানে যেরকম পুজো টুজো মেলা টেলা কি করে কি করা হয়, কেমন ভাবে কাটা হয় দিন সব? এখানে আছে বাঙালিদের যে সংস্কার বা কালচারটা, সংস্কৃতিটা, যেটা, সেটা তো এখানে পাবলিকে মিলে বা সবাই মিলে আমরা করি এটা। দুর্গাপূজা বা যেটা যে সময় হয়, মেলা মেলা যেরকম এই যে মাঝে বিবেকানন্দ মেলা, রাধা গোবিন্দ তারপরে মন্দির, মন্দিরটাও এখন তো সেটেলমেন্ট যখন হয় তখন আমাদের তো কোনো মানে ভক্তি পুজো করার মন্দির পুজো ছিল না, তখন আমাদের সেটেলমেন্ট অফিসার উনি এই জায়গাটা মন্দির টাকা দিলেন, আর সবাই মিলে ওখানে একটা মন্দির রাধা গোবিন্দ মন্দির স্থাপিত করা হলো। ওই সময় স্ট্যাচু মূর্তিও আনা হয় না, পরে এটা তো 2-4-10 বছর আগে বড় মূর্তি বসানো হয়েছে। এখন প্রত্যেক বছর ওই মানে ওর যে প্রতিষ্ঠান দিবসে আমাদের এখানে নাম কীর্তন হয়, মানে নাম কীর্তন হয়। সেইটাই যেখানে সেখানে বলে না ভাই 12 মাসে 13 পার্বণ, সেটা এখানে হয়। হ্যাঁ, সেটা তো আগে যেটা যেরকম আগের মা ঠাকুরমা ওরা যারা ছিল যেটা যেভাবে হতো, এখন একটু পরিবর্তন আছে, কারণ এখন জেনারেশনটা ঠিক ওইভাবে পালন করে না, একটু শর্টকাট আছে কিছু কিছু, যেরকম এই যে পৌষ সংক্রান্তি, একটা বাড়ি একটা পিঠের ধুম ছিল, পিঠে এখন মিষ্টি জিনিস খেতে চায় না কেউ বেশি, পিঠা চেনে না, ক্যাডবেরি চকলেট চেনে, ক্যাডবেরি চেনে না, পিঠা চেনে না, আর কয় পিড়ি গেলে ওইসব চেনবে না, ইতিহাসে হয়ে যাবে, ইতিহাস সত্যি সত্যি ইতিহাস হয়ে যাবে। কিছু বলতে পারবেন মেলার ব্যাপারে? এটা বর্ষ হিসেবে মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, প্লাস ওয়ার্ল্ড ট্যুরও গিয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ডই ছিল। মানে এই ইউথ মেলায় যুববর্ষ যে মেলার এইটার জন্য হাত দিয়ে গোল্ড মেডেল পেয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ডে। কে? বিমল রায়। সেই বছরই আমাদের যে আগে যে যিনি প্রধান ছিলেন না, সেই বছরই এই মেলাটা রুইদাস দাস ওর চিন্তাধারা একটু আলাদা ছিল। আমরা একসঙ্গে পড়াশোনা করতাম, এটা আমি সব জায়গায় মেলা হচ্ছে, তা আমাদের নীলে একটা মেলা রাখতে হবে, তাহলে চিন্তা ভাবনা করে বিবেকানন্দ মেলা রাখি। আমরা বললাম খুব ভালো কথা। তো বিবেকানন্দের জন্মদিন হিসেবে মানে এই ইউথদের হয়তো হ্যাবলকে সুভাষ মেলা আছে, উত্তরায় সুভাষ মেলা আছে, গান্ধী মেলা ভালো লাগে না, এরকম আলোচনা হয়েছিল। বিবেকানন্দ মেলা রাখি আমরা, তো খুব এক কথায় সায় দিয়েছিলাম, খুব ভালো। যুব সপ্তাহ ছিল, যুবকের উপরে একদম সুন্দর। আর বিবেকানন্দর চিন্তাধারা, বিবেকানন্দ আদর্শ হাইলাইট করার জন্যই আরো আগে হয়। তো এই মেলাটা করে মানে সমাজ বা গ্রামের জন্য কোনো উন্নত হয় এতে? মানে বিবেকানন্দর যে ওনার যে চিন্তাধারা, ওনার যে সেটা ধরো প্রত্যেক বছর কিছু লোকের মধ্যে তো এর প্রভাবটা হয়। বিবেকানন্দ হওয়াতে তো আমি তো বলি যে অনেক অনেক উন্নত হচ্ছে। কারো তো মনে একটু ইফেক্ট পড়ে, সেটাই তাতেই কাজ হবে। কারো না কারো মনে একটু, হ্যাঁ 100 জনের মধ্যে হলে 10 জনের হলো, এই বছর 10 জন, আগামী বছর 10 জন, এই করে করে তো হবে। আমাদের এখানে তো এন্টারটেনমেন্ট কিছু নেই, গ্রামে মা বোনেরা যারা থাকে তাদেরও একটু ওই কদিন একটু মেলাটা তো এইটাই তো সবথেকে ভালো, যে আনন্দিত হন, সন্ধ্যাবেলায় সারা মানে সারাদিন লোক গিয়ে এক জায়গায় গিয়ে মানে একত্রিত হওয়া, নিজের সারাদিন নিজের কাজকর্ম সেরে সন্ধ্যার সময় একটু এক জায়গায় হওয়া, একটু আনন্দ ফুর্তি করা। হ্যাঁ, স্বামী বিবেকানন্দের ব্যাপারে দুটো বক্তৃতা, সেটেলমেন্ট হয়েছিল না তখন? কেমন ছিল নীল? এখন তো দেখা যায় খুব উন্নত। সেটেল হয়েছিল তখন আমরা 2 বছর ক্যাম্পে ছিলাম। কোথায় ক্যাম্প ছিল? 1 নম্বরে ছিল, লক্ষণপুর অপোজিটে ছিল, ওখানে ক্যাম্প ছিল। ড্রামের টিন দিয়ে চাল ছাউনি, ড্রামের টিন দিয়ে বেড়া, ব্যারাক লম্বা করে। আমাদের ওইটা ছিল মানে ওই ক্যাম্পে কতদিন থাকতে হয়েছে? আমাদের প্রায় 2 বছর না, ওইখানে থেকে তারপরে এখানে জঙ্গল টঙ্গল সাফাই টাফাই করেছে।
জঙ্গল ছিল না প্রচুর, তারপরে জঙ্গল টঙ্গল তারপরে ডিপার্টমেন্ট থেকে এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতিতে লগিং ফেলিং ট্রান্সপোর্টিং কি করে আগুন ফাগুন দিয়ে পুড়িয়ে পরিষ্কার করার পরে তারপরে লটারি করে তারপরে জমি আমাদের বাবা কাকারা ওতেই মানে প্রথম থেকে অনেক কষ্ট করতে হয়েছে না? প্রচুর কষ্ট, প্রচুর। রাস্তাঘাট ছিল না, তারপরে যেরকম জেটি ফেটি ছিল না, বোটের ফ্যাসিলিটি কেমন ছিল তখন? বোট মাসে প্রথম দিকে একবার আসতো, এক মাসে একটা, তারপরে 15 দিন অন্তর একটা। তারপরে এই যে রেশন টেশন মানে এইসব কোথা থেকে সাপ্লাই ছিল, গভর্নমেন্ট সাপ্লাই, ওরা দিত। তো ওইগুলো সবসময় বরাবর পাওয়া যেত? বরাবর যা পাওয়া যেত তা খাওয়ার মতন ছিল। এখন আমার মনে আছে, মানে বোট এলে তারপরে আসবে, তাছাড়া বা ওদের গোডাউনে থাকতো। এখনো আমার মনে আছে যে আটার থেকে মা রুটি বানাবে, ওই পোকা বের করে করে আর কি আলাদা। আমার এখনো একটা কথা মনে আছে, তখন ক্যাম্পে থাকতাম, হঠাৎ মানে মৌসুম খারাপ, মাসে একবার বোট আসেনি, একটা মিস হয়ে গেল, রেশন নেই আইল্যান্ডে, রেশন খেতাম। তখন মা বাবা আলোচনা করছে কি খাইয়ে বাচ্চাকে, ছেলে মেয়েদের বাচ্চা, আমরা তো পেঁপে ছিল গাছে না, আমার মনে আমাদের এখানে সেটেলমেন্ট করার আগে না, দেওয়ার আগে এয়ার ড্রপ করেছিল পেঁপের বীজকে। জঙ্গল কাণ্ডে অটোমেটিক পেঁপে ছিল, প্রচুর পেঁপে ছিল। হঠাৎ রাতারাতি পেঁপে সব খালি গাছে, সব স্টক যার নিয়ে নিচ্ছে, যে রেশন পাওয়া মানে সবাই স্টক করে নিচ্ছে, পেঁপে সিদ্ধ করে খেতে হবে। তারপরে এখানে কি করতো, বাধ্য হয়ে অনেক সময় হালিশ ডুবি করে হ্যাবলক যেত, হ্যাবলকের থেকে ওই চাল কিনে এনে তারপরে অবস্থায় আমরা কাটিয়েছি। তো ওই সময় হ্যাবলকের চাল টাল পাওয়া যেত? হ্যাবলক তো ওদের তো 54 সেটেলমেন্ট, আমাদের আগে, তো ওখানে ওদের কাছে পাওয়া যেত, আর ওরা হেল্প করতো। 70 যে সেটলার, এরা যারা মূল যারা সেটলার, আমাদের বাবা মা, এরা যা কষ্ট করেছে, প্রচুর কষ্ট করেছে, কিন্তু আমাদের কখনো কষ্টটা বুঝতে দেয়নি। তারপরে নেক্সট পিরিয়ডে তো আরো পাচ্ছে না। হ্যাঁ, সেই আর কি, এরা তো কষ্টই পাচ্ছে না। এই যে নীলটাকে যে ডেভেলপ করার পিছনে মানে যারা ছিল, বাবা মা বা ওনাদের যে গ্রুপটা ছিল, ওনা প্রচুর মেহনত করেছে, ক্যাম্প থেকে একটা এখানে ডিসপেন্সারি ছিল, ক্যাম্প থেকে ডিসপেন্সারিতে আসার সময় জঙ্গলে হাতি অ্যাটাক করলো, সুজন বিশ্বাসের মিসেসকে হাতি অ্যাটাক করে ফেলে দিয়ে বুকের পরে পা দিল, হাড় ভেঙে গেল আর কি। তারপরে আরো লোকজন এসে পিঠে টাইট মেরে গেছে, পরে ওই সময় মারা যায়নি, পরে ওই জন্যই মারা গেছে। এত কষ্ট করেছি আমরা আর কি। 19টা হাতি ছিল এখানে। মানে ওই যে মানে তখন নীলকে ডেভেলপ করার জন্য লোড করতো, চাতামে পাঠাতো, সেই জন্য হাতি ছিল এখানে। তা কথা বলি যে এত কষ্ট করে এখন যে ট্যুরিজম এত ডেভেলপ, এর ব্যাপারে কি বলবেন? ডেভেলপ তো ভালো, এখানে যে ছেলেপেলেরা এতে ইনভলভ আছে বা এতে কাজকর্ম করছে, রোজগারি, কেউ নিজেরা হোটেল রিসোর্ট বানিয়েছে, বাইরে থেকেও কেউ এসেও এখানে করছে, ঠিক আছে, করছে, খারাপ না। মোটামুটি প্রত্যেকটা ছেলেরা মানে কাজ পাচ্ছে আর কি, কাজ পাচ্ছে, কিন্তু রোজগার আছে, কিছুটা নেগেটিভ এফেক্ট আছে। না, ভালো মন্দ তো থাকবে না, যে কোনো জিনিস একটা ভালো। এই ট্যুরিজমের সাথে কিছু কিছু বদ অভ্যাসও জড়িত, মানে আমাদের কালচারের একটু প্রবলেম তো আছে, ট্যুরিজম ডেভেলপমেন্ট। তারপরে কিছু আছে, কিছু কিছু ছেলেপেলেরা যেগুলো নেশা অ্যাডপ্টেড হয়ে যাচ্ছে, মানে তারপরে জমি বিক্রি করার একটা হোর পড়ে যায়, মানে এখন কি জমি বিক্রি হচ্ছে? এখন বর্তমানে একটু বন্ধ আছে, কিন্তু আগে তো অনেক জমি বিক্রি হয়েছে। মানে বিক্রি কারা কেনে, কারা? বাইরের লোক, বাইরে মানে হোটেল বা রেস্টুরেন্টের জন্য যারা ব্যবসাদার আছে তারাই তো। রামনগর তো বড় বড় হোটেলগুলো বিক্রি হওয়ার জন্য বাইরের লোক কিনে ওই বড় বড় হোটেল বানিয়েছে, আমার কিনেছে। এখন এখানকার স্থানীয় ছেলেরা কিছু করেছে হোটেল, রিপ ভ্যালি আছে 1 নম্বরে, ট্যাঙ্গো বিচ এসব আছে, গুরুদাসও করেছে, আমরলাল করেছে, কোরাল গার্ডেন, এরাও ডেভেলপ করেছে। আমি টাকা কিনি মাঝে মাঝে, কি করবো, আমার তো জায়গা নাই। ট্যুরিজমের ব্যাপারটা বলেছিলাম না, তো ট্যুরিজমে তো ট্যুরিস্ট কেমন আসে নিলে? আছে, প্রচুর আসে। তো প্রায় দিনে কিরকম গেস্ট আসে? প্রত্যেক দিন 700-800 হাজার। তো
এইখানে যে 700-800 বা 1000 থেকে বেশি যা গেস্ট আসে, এখানে সাফিসিয়েন্ট শুনেছিলাম মাঝে যে জলের নাকি একটু পানীয় জলের একটু কমই আছে। ওটা পানীয় জলের সাফিসিয়েন্ট আছে, কথা সত্য। এটা তোমার এই শুকনো কালে মার্চ এপ্রিলে তখন একটু অসুবিধা হয়। এইটা হয় তোমার বিশেষ করে লক্ষ্মণপুরে যে রিসোর্ট গুলো আছে, হোটেল আছে, ওদেরকে একটু প্রবলেম হয়। ভবিষ্যতে এই জিনিসটা কি সমস্যা মিটে যাবে না এরকম? এটা সমস্যা মেটাতে গেলে আমি যা বলতে আরো প্ল্যান, যেটা লবণ জলটাকে পিউরিফাই করে মানে ওইটাকে মডিফাই করে যে ব্যবহার করে, ওইটাই করতে হবে। আর হচ্ছে তোমার বর্ষার জলটা ধরে রাখতে হবে। বর্ষার জলটা ধরে রাখলে 2-4 মাস ওটাও খানিকটা কভার করলো, তাহলে আর এইভাবে যদি করে তাহলে এই যে আমাদের যে মেটার কোনো প্ল্যান নেই। আর দিন দিন সমস্যা বাড়ছে। যে টুরিস্ট আসে না, এরা মানে নীল আইল্যান্ডে ঘুরে সন্তুষ্ট না? হ্যাঁ, মানে নিলে হ্যাবলগের থেকে নিলে মানে বিশেষ করে মানে টুরিস্টদের সাথে আমার একটু আলাদা রকম, যেন ফরেনারদের সাথে আমার একটু আলাদা রকম সম্পর্ক আছে। ও ডেলি বিকেলে 8-10 জন থাকে আমার সাথে, ওদের সঙ্গে কথাবার্তা সবকিছু হয়। তো ওরা বলে যে হ্যাবলগ খারাপ না, অন্য আইল্যান্ড খারাপ তা নয়, বলছে ওদের তুলনায় নীলটা একটু ভালো লাগে এই জন্য যে ও হ্যাবলগটা একটু বিজি আইল্যান্ড, যে লাইফটা ওইটা কম এখানে। হ্যাবলগে প্রচুর বিজি হয়ে গেছে। একটু হ্যাবলগও যেরকম রাধানগর বিচ নীল থেকে অনেক ভালো। না, ওটা তো ওয়ার্ল্ড ক্লাস, মানে ওয়ার্ল্ডের 7 নম্বরে, যার জন্য ধরা হয় রাধানগর বিচটাকে। খুব ভালো, আমি গেছিলাম, ভালো, খুব ভালো জায়গা। তো প্রায় যাই, ও ভালো। কিন্তু ব্যাপারটা দেখে তো ফরেনাররা, বিশেষ করে ফরেনাররা তো যারা নিলে বা হ্যাবলকে দু জায়গায় যারা ঘুরেছে তারা কম্পেয়ার করে নীলকে ভালো, ওরা একটু বেশি রিল্যাক্স, নিরিবিলি চায়। ন্যাচারাল থাকে এখানে। কনস্ট্রাকশন ওরা চায় না যে অতিরিক্ত কনস্ট্রাকশন হয়, তাহলে তো ওদের দেশের মতন নিয়ে গেলো, সিমেন্টের ঘর বাড়ি। সেই আমাদের ইন্ডিয়ান গেস্ট যারা আছে কলকাতার, ওনারা এই জন্য আমাকে বলেছে নীলটা বেশি লাইক করেছে। আমাদের এখানে সানসেট, সানরাইজ বিচ আছে না, সানরাইজ সানসেট দুটোই। তারপরে সানসেটের আলাদা লুক আছে, আবার ন্যাচারাল ব্রিজ, আরো নীল আছে ক্রোকোডাইল জোন ছাড়া এখানে স্নান করার কোনো প্রবলেম নেই, একদম ফ্রি। ভারতপুর বিচ, ভারতপুর বিচেই হয়। ওই হ্যাবলগে শুধু ওই রাধানগর বিচটাই যা, আমাদের তো এখানে না, রাধানগর কালাপাত্তারেও হয়। এলিফ্যান্ট আইল্যান্ড আছে, এলিফ্যান্টে তো ওয়াটার অ্যাক্টিভিটিস ওখানে আলাদা জিনিস। আর স্নান টানের জন্য ওই কালাপাত্তারটা আর রাধানগর বিচটা। রাধানগর বিচে তো তাও তো রিস্ক না, বাইরে যাওয়া যায় না, কারণ কারেন্ট। তারপরে ওখানে ওই রাধানগর বিচ তো ওই ক্রোকোডাইল জোন, কালাপাত্রে জানি না। যাই হোক, আপনাদের অনেক সময় নিয়েছি, আপনাদের সঙ্গে কথা বললে অনেক ভালো লাগলো। নমস্কার, ভালো থাকবেন সবাই।